দর্শক স্বাগত জানাচ্ছি TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন ডিভিএস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর তার আগে থেকে যে কমিটমেন্ট ছিল, অর্থাৎ দেশব্যাপী অবৈধ অভিবাসীদের মাস ডিপোর্টেশন, সেই কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন স্টেট সিটিগুলোতে চলছে ধরপাকড়। এমনকি নিউ ইয়র্ক সিটিতেও এই ধরপাকড়ের আওতায় এসেছে। স্যাংচুয়ারি সিটি হওয়ার পরও এখানে আইস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাদের অভিযান অব্যাহত রেখেছে, যা বাংলাদেশি কমিউনিটিকে অনেক বেশি আতঙ্কিত করছে। তবে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেটি হলো দেশব্যাপী প্রায় 10,000 গ্রেপ্তারের মধ্যে বাংলাদেশি রয়েছেন মাত্র 5 জন। তবে বিষয়টি আতঙ্কের, এবং একই সময় এই আতঙ্ক কাটাতে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা এগিয়ে আসছেন। তারা নানা আইনি পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ আইসের গ্রেপ্তারের ঝুঁকি এড়াতে আপনি কোন কোন আইনি পদক্ষেপগুলো নেবেন, আইসের মুখোমুখি হলে আপনি কোন ধরনের পদক্ষেপ নেবেন, সেই বিষয়গুলো তারা বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। অর্থাৎ কমিউনিটিকে সচেতন করার দায়িত্বটা তারা পালন করছেন। আর তাই আমরা আজকেও আমাদের এই দি ভিউজের আলোচনার বিষয় ঠিক করেছি অভিবাসন নীতি এবং মেডিকেডের সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার প্রভাব। এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মাস্টার অফ ল নিউ ইয়র্কের এবং একই সঙ্গে নিউ ইয়র্ক সিটির কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারপারসন মোহাম্মদ এন মজুমদার। মজুমদার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও। থ্যাংক ইউ আপনাকে সুন্দর উপস্থাপনার জন্য। ধন্যবাদ। আমরা দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে। আমাদের টেলিভিশনের স্ক্রিনে আমরা একটি নাম্বার দেখাচ্ছি, এই নাম্বারে টেলিফোন করে আপনি এই বিষয়ে যে কোনো আইনি পরামর্শ চাইতে পারেন। এবং একই সঙ্গে অনুষ্ঠানটি ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও কমেন্টসে গিয়ে আপনি যে কোনো মন্তব্য লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর খুঁজে দেওয়ার। সরাসরি আলোচনা চলে যাচ্ছে। মোহাম্মদ এন মজুমদার, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যান্য কমিউনিটির মধ্যে আতঙ্ক আছে, বাংলাদেশি কমিউনিটির মধ্যে আছে। অনেকে কাজে যাচ্ছেন না, অনেকে ঘর থেকে বের হচ্ছেন না, অনেকে ভয় পাচ্ছেন। যাদের ভয় পাওয়ার কথা তারাও পাচ্ছেন, যাদের ভয় পাওয়ার কথা নয় তারাও ভয় পাচ্ছেন। এটি একজন নেতিবাচক প্রভাব বিরাজ করে। আপনি কমিউনিটির মধ্যে থাকেন এবং আমরা বলছিলাম যে আপনি কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারপারসন। তাই কমিউনিটির মধ্যে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখছেন? শিওর, থ্যাংক ইউ। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। আমি আমার বিগত 35 বছর অভিজ্ঞতা থেকে আপনাকে শুট করতে চাই। একটা আমাদের বাংলা ভাষায় বলে, যত গজে তত বর্ষে না। এর অর্থ হচ্ছে যত বলা বলি হচ্ছে, এটা করবে ওইটা করবে, লোকজনকে গুয়াটামত কারাগারে নিয়ে যাবে, সেখান থেকে ডিপোর্ট করবে, এটা অত সহজ না। গভর্নমেন্টের কাছে এত রিসোর্স নাই। সেকেন্ড অফ অল, আমি আবারও সবার সামনে বলতে চাই, গভর্নমেন্টের টার্গেট হচ্ছে তাদের জন্য যারা ক্রাইম কমিট করেছে এবং আনডকুমেন্টেড, দুইটাই। ইলিগাল ইমিগ্রেন্ট বা কমিটেড এ ক্রাইম, তারা নাম্বার 1 প্রায়োরিটি। এখন সুইপিং অ্যারেস্ট বলা হয়, যেখানে দেখা গেল একটা জায়গায় সেখানে আনডকুমেন্টেড ক্রাইমকে তল্লাশি করতে গিয়ে 2 জনকে পাওয়া গেছে স্টুডেন্ট কাজ করতেছে, অথবা আর 2 জনকে পাওয়া গেছে তারা সিম্পলি আনডকুমেন্টেড, শুধু কার্ড নেই, তাদেরকেও নিয়ে গেছে। তো নিয়ে যাওয়ার অর্থ ওদেরকে আবার ডিটেইন করে নেয়, দে হ্যাভ এ ডিও প্রসেস। শুধুমাত্র তারাই ডিও প্রসেস পাবে না। ডিও প্রসেস মিনস বিচারের আওতায় নেওয়া। যারা ক্রাইম কমিট করছে এবং ইলিগাল আছে তাদেরকে দ্যাটস ইট, কোনো ডিও প্রসেস না, কোনো বিচারকের সামনে নিবে না, তাদেরকে ডাইরেক্ট উঠাইয়া তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। এরকম লোক ফাইটে দেওয়া হচ্ছে, বা যাদের ডিও প্রসেস টাইটেল আছে তাদেরকে এখনো ডিও প্রসেস দেওয়া হচ্ছে। সুতরাং আমার মেসেজ হবে, এই মেসেজ আমি দিচ্ছি এবং আরও দেব, যে যদি আপনার কোনো মামলা পেন্ডিং থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট ইট। ওই মামলা যে পেন্ডিং আছে ওটার প্রুফটা পকেটে বা ওয়ালেটে রাখলে হবে। সেকেন্ডলি, যারা যে কোনো মামলা দেওয়ার মতো ক্ষমতা আছে, যেমন বিয়ের কেস দিতে পারেন, বা একটা আপিল করতে পারেন, বা একটা অ্যাসাইলাম করতে পারেন, দেন ওই দিকে মনোযোগ দিবেন। দেন ইউ উইল বি ফাইন, অ্যাজ লং এজ সামথিং পেন্ডিং আপনাকে ধরবে না। থার্ড হচ্ছে, যারা রিয়েলি প্রবলেম আছে তারা কিছু কিছু সেন্সিটিভ জায়গায় না গিয়ে রেগুলার ডে টু ডে লাইফ লিড করতে কোনো অসুবিধা নাই। কারণ ইতিপূর্বে দেখা গেছে প্রেসিডেন্ট বুশ বলছিল প্রত্যেকটা মুসলমানকে ফেডারেল প্লাজায় গিয়ে নাম রেজিস্ট্রি করানোর জন্য রেজিস্ট্রেশন প্রসেস চলতেছিল। ওই সময় আমরা অলমোস্ট এভরি উইক প্রটেস্ট করছি সেখানে, এটা বন্ধ করার জন্য, এটা করা ঠিক হবে না। এবং আমি পার্সোনালি একটা ব্যানার নিয়ে, আপনারা খোঁজ করলে দেখবেন ব্যানার, আমি বলতাম ডু নট ডো রেজিস্ট্রেশন না করা।
সো ওইটা অনেকে আমাদের কথা শুনিয়ে রেজিস্ট্রেশন করে নাই, বাট কি একটা টাইনি পোর্শন অফ পিপল তারা নিজে নিজে মাতাব্বরি করতে গিয়ে তারা সব দেশে চলে গেছে, যে আমাকে ধরার আগে আমি নিজে চলে যাই। যাবার পরে ওইসব লোকেরা ভাই কয়েক মাস পরে, কয়েক বছর পরে এরা হন্য হয়ে ঘুরছে আসার জন্য, আবার বিভিন্ন সড়ক পথে বিভিন্ন আবার আসছে, আবার ওই ডিপোর্টেড অ্যালাইনেরা আবার আসছে। তারা কিন্তু এই টার্গেট না, বিকজ ইউ আর অলরেডি ডিপোর্টেড, ইউ অ্যাগেন এই ধরনের লোকের সংখ্যাও কিন্তু কম না, বহু লোক। এবং তারা এখানে ভিন্ন নামে ঢুকছে, ভিন্ন নামে কার্ডও করে ফেলছে, গ্রিন কার্ডও আছে, সিটিজেনও আছে। এই প্রসঙ্গে আজকে বলতে চাই, যদি আপনি সিটিজেন হয়ে থাকেন, ন্যাচারালাইজড সিটিজেন আর বাই বার্থ সিটিজেনের ভিতরে পার্থক্য আছে। ন্যাচারালাইজড সিটিজেনকে ডিন্যাচারালাইজেশন বলা হয়, তাকে ন্যাচারালাইজেশন বাদ দেওয়ার সরকারের অধিকার আছে। এবং গ্রিন কার্ড যে আছে, গ্রিন কার্ড রিভোক করার অধিকার আছে সার্টেন কাজ করলে, যেমন ফেলোনি ক্রাইম করলে, মোরাল টার্পিটিউড করলে, সেক্সুয়াল অফেন্স করলে ওদের গ্রিন কার্ড রিভোকেশন হয়। অ্যান্ড ইট হ্যাপেনিং এখন না, শুধু অল দি টাইম। সো যারা যেমন ডিন্যাচারালাইজেশন কারা হবে, যেমন আপনি এক নামে ছিলেন, ডিপোর্ট হয়ে বাংলাদেশে গেছেন, আবার বর্ডার ক্রস করে আসিয়া অন্য এক নামে অ্যাসাইলাম ফাইল করে অ্যাসাইলাম হয়েছে, গ্রিন কার্ড হয়েছে, সিটিজেন হয়েছে, বাট এটাকে বলে fraudulently obtained. You did not provide correct information to the government. Incorrect information বা ভুল তথ্য দিয়ে যখন গ্রিন কার্ড নিয়েছেন, দ্যাট গ্রিন কার্ড, দ্যাট সিটিজেনশিপ ক্যান বি ক্যান্সেল অ্যান্ড রিভোক। সো ওইটাও আমরা ওই মেসেজও দিতে চাই, বাট ফাইনাল মেসেজ হচ্ছে ডু নট লিভ। অর্থাৎ আইনের দেশ, আপনাকে যাই করা হবে আইনের প্রক্রিয়া করা হবে, আপনি আতঙ্কিত না হয়ে আইনের মুখোমুখি হন। যদি আপনার রাইটস থাকে স্টে করার কোনো না কোনো ভাবে, যেহেতু অনেকগুলো ওয়ে আপনি বললেন যে এইসব ওয়েতে আপনি স্টে করতে পারবেন, তাহলে আতঙ্কিত না হয়ে না চলে যাওয়ার পক্ষে আপনার পরামর্শ। জি, কিন্তু একটা জায়গায় অনেকের কনসেপ্টে ক্লিয়ার হচ্ছে না, সেটা হলো বলা হচ্ছে আনডকুমেন্টেড। কারা আনডকুমেন্টেড? যাদের গ্রিন কার্ড আছে, সিটিজেনশিপ আছে, তারা ছাড়া বাকি সবাইকে আনডকুমেন্টেড, নাকি আপনি যদি কোনো আইনি প্রক্রিয়ায় থাকেন তাহলে আপনি ডকুমেন্টেড হিসেবে নিজেকে দাবি করতে পারবেন? ডকুমেন্টেড হবে তারা যাদের যে কোনো কিছু পেন্ডিং আছে, এটা হলো ডকুমেন্টেড পিপল। আনডকুমেন্টেড হচ্ছে আপনি বর্ডার করে আসলেন, অথবা ভিজিট বা যে কোনো বিষয় নিয়ে আসছেন, নেওয়ার পরে ভিসা এক্সপায়ার হয়েছে, বাট আর কোনো কেস ফাইল করেন নাই, দেন ইউ আর আনডকুমেন্টেড। সিম্পলি আপনার কোনো স্ট্যাটাস নাই, এটাই আপনার অপরাধ। আপনি ভালো মানুষ, সব ঠিক আছে, কিন্তু আপনার এখানে থাকার অধিকার নাই, বিকজ ইউ ডু নট হ্যাভ এনি স্ট্যাটাস। রাইট। সেক্ষেত্রে আপনি বলছেন আতঙ্কিত না হওয়ার বিষয়ে পরামর্শ দিচ্ছেন, কিন্তু যখন অনেকে দেখা যাচ্ছে কোলাটেরাল অ্যারেস্ট যেটাকে বলা হচ্ছে, যে আপনি যাচ্ছেন, আপনি হয়তো টার্গেটেড ছিলেন না, আপনার প্রতিবেশী কিংবা আপনার বাড়িতে এমন কেউ অবস্থান করছেন যিনি টার্গেটেড, আইএস এর কাছে টার্গেটেড, তাকে অ্যারেস্ট করতে গিয়ে যখন আপনার ডকুমেন্টস দেখা হলো, আপনি হয়তো কোনো একটা আইনি প্রক্রিয়া আছেন, তারপর আপনাকেও অ্যারেস্ট করা হচ্ছে। এইসব ক্ষেত্রে এরকম কিছু ঘটনা এসেছে। নিউ ইয়র্কে প্রথম দিন যে 20 জনকে অ্যারেস্ট করা হয়েছিল, তাদের মধ্যে প্রায় 12 জনের বলা হচ্ছিল ক্রাইম রেকর্ড ছিল, বাকিদের ক্রাইম রেকর্ড ছিল না। তখন যদি এই ধরনের ঘটনায় আপনি আটক হন, তখন সেখান থেকে বের হওয়ার জন্য আপনার আইনি প্রক্রিয়াগুলো সেখানে ফার্স্ট অফ অল দেখা গেল কোলাটেরাল অ্যারেস্ট হচ্ছে, যেমন আপনাকে অ্যারেস্ট করতে গিয়েছিল আপনাকে দাগি আসামি, সাথে আপনার আরো 2 জন লোক ছিল, বা তারা আসামি না, তারা শুধু আনডকুমেন্টেড। সেই ক্ষেত্রে আনডকুমেন্টেড লোককে যখন নেওয়া হয়, তারা আইনি প্রক্রিয়ার এন্টাইটেল। তারা ফেস দি কোর্ট, তারা দেখাইতে পারে যে তার থাকার কারণ ছিল, বা সে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করার জন্য কোনো লয়ার কি দিয়েছিল, লয়ার ফাইল করে নাই, অথবা ফাইল ডিফেক্টিভ ছিল, আবার করা যাইতেও পারে, অথবা জেলখানাতেও সে আবারও দিতে পারে। সুতরাং তাকে সুযোগ দেওয়া হবে। আর যে ব্যক্তি আনডকুমেন্টেড প্লাস কমিটেড এ ক্রাইম, তাকে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না, হি উইল বি সেন্ট ব্যাক টু দেয়ার কান্ট্রি। সো এখানে কিছু ইনোসেন্ট মানুষ যেটা অ্যারেস্ট হয় বিকজ অফ দি, ওইখানে সার্চ করতে গিয়া হি ওয়াজ ইন দি রং প্লেস এট দি রং টাইম, অনেকে এভাবে ধরা পড়ছেন। বাট তাদের জন্য রিমেডি আছে, তাদের জন্য লিগ্যাল রিকোর্স আছে। বাট আদার পিপল যারা ক্রাইম কমিট করছে, তারা দে হ্যাভ টু গো। ওকে, তাহলে আপনি বলছেন যে তাদের জন্য রিমেডি আছে। তারা যদি এই ধরনের কোনো ঘটনায় পড়ে যান, তাহলে তারা কি আইনি ব্যবস্থা নেবেন? অর্থাৎ তারা কি তাৎক্ষণিক অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন, নাকি কি করবেন তারা? আসলে শিওর, তারা যোগাযোগ করবে। যদি যোগাযোগ করতে নাও পারে, তাদেরকে সুযোগ দেওয়া হবে, তাদেরকে লোকেট করা যাবে। দেখা গেল
মিস্টার সো অ্যান্ড সো পার্সন মিসিং, তখন তার নাম এবং পাসপোর্ট নাম্বার দিলে অথবা নাম অথবা ডেট অফ বার্থ কান্ট্রি অফ বাংলাদেশ দিলে তাকে লোকেট করা যাবে কোথায় আছে সেখানে, অর্থাৎ আইসির ওয়েবসাইটে গিয়ে আপনি তাকে সেখানে তাকে ওকালতনামা দেওয়া যেতে পারে এবং ফাইন্ড আউট করা যায়। তখন অফিসাররাই বলবে যে হ্যাঁ দিস গাই ইজ এন্টাইটেল, সে এন্টাইটেল, তার হিয়ারিং হবে, তার ক্রেডিবল হিয়ারিং হবে, তাকে কেন ডিপোর্ট করা হবে না তাকে সুযোগ দেওয়া হবে, সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণ করা যেতে পারে। আবার কোনো কোনো অপরাধী আছে তারা বলবে যে এখানে there is nothing else, there is no hearing date for him, he have to go, so nothing to do. ওকে, এক্ষেত্রে আইনজীবীদের একটা পরামর্শ হলো যে আপনি একজন অ্যাটর্নির সঙ্গে যোগাযোগ করার আগে কোনো কাগজে সাইন করবেন না, অর্থাৎ আপনাকে যে ধরনের কাগজগুলো দেয়া হবে আপনি সেগুলোতে সাইন করবেন না, যাতে তারা আপনার ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে না পারে। একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করে তারপর আপনি এটা করবেন। দর্শক আছেন টেলিফোনে একজন, আমরা আপনার টেলিফোনটি নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি শুনতে চাই। আমি জাহিদ বলছিলাম। আমি গত 31 দিন আগে I-765 অ্যাপ্লাই করছিলাম। এখানের মধ্যে এক ফর্মের মধ্যে আমার কন্টাক্ট নাম্বারটার মধ্যে একটা ডিজিট ভুল হয়েছে, এটা কি আমার সমস্যা হইব কিনা, আর আমার কার্ডটা আসতে কতদিন লাগতে পারে? এখন এইটা ডিপেন্ড করে আপনার অ্যাপ্লিকেশনটা কি অনলাইনে করে থাকেন, 1 সপ্তাহের মধ্যে কার্ড এখন চলে আসে। আচ্ছা, আবার যদি ম্যানুয়ালি ফাইল করে থাকেন এটা পৌঁছতে লাগে 1 মাস। আচ্ছা, আবার কথা হচ্ছে এখন আপনি বলছেন যে একটা ফোন নাম্বার ভুল করছেন, ওয়ান ডিজিট, দ্যাটস নট এ প্রবলেম এট অল, কারণ কার্ডটা মেল করবে, কার্ডটা আপনার কল করে দিবে না, সেই সমস্যা হলে ওখানে দেখেন এখানে কোড বসাইতে, একটা কোড দেখা গেল C08, এটা হলো অ্যাসাইলামদের জন্য। অন্যান্য ক্যাটাগরিতে মোস্ট অফ দেম C09, অথবা দেখা গেল আপনার অ্যাড্রেসটা একটু করে একটা ডিজিট ভুল দিয়েছেন, খালি একটা 111 কমনওয়েলথ অ্যাভিনিউ, একটা নাম্বার বলেছি, তাহলে চিঠিটা তখন ভুল জায়গায় চলে যাবে। এটা বিলিভ মি, আমার 35 ইয়ার মোস্ট অফ দ্যাট, আমি আমাদের অফিসেও বিভিন্ন ল ফার্মে সবচেয়ে বেশি ভুল হচ্ছে মানুষের নাম বানানি আর মানুষের অ্যাড্রেস লেখা ভুল। যেমন অলমোস্ট এভরি বিল্ডিং এ অ্যাপার্টমেন্ট নাম্বার বা ফ্লোর নাম্বার থাকে, আপনি দিলেন বিল্ডিং নাম্বার ঠিকই দিয়েছেন কিন্তু ফ্লোর নাম্বার দেন নাই বা অ্যাপার্টমেন্ট নাম্বার দেন নাই, এটা লবিতে বই থাকবে। লবিতে বই থাকলে এটা আবার ফিয়ার মনে করবে এটা কারো অ্যাবেন্ডেন, মানে হয় এটা কেউ পাওনার নাই, আবার এটা ফেরত আসবে। এটা আমরা অলমোস্ট এভরিডে ধরনের ক্লায়েন্ট পাই। ওই যখন আমরা ওয়েবসাইটে দেখি যে পোস্টাল ডিপার্টমেন্ট অ্যাটেম্পটেড টু ডেলিভার দি কার্ড বাট আনএবল টু ডেলিভার, সো আনএবল টু ডেলিভার পরে দেখা গেল কি তোমার ফাইল নিয়ে আসে, ফাইলে দেখা গেল যে কি সেখানে লেখার কথা ছিল অ্যাপার্টমেন্ট 16C, ওরা পড়ছে কিন্তু 16G। ওকে, এই যে লেখাগুলা আমি এই প্রসঙ্গে বলি, আমরা যখন অ্যাড্রেস লিখি আমি বহু লোকেরও পাইছি দ্যাট ডোন্ট নো হাউ টু রাইট দি অ্যাড্রেস। এটা একটা নাম লিখতে হবে, তারপরে অ্যাড্রেস লিখতে হবে, সেখানে অ্যাপার্টমেন্ট নাম্বার লিখতে হবে, ব্রঙ্কস NY বা কুইন্স NY বা ফেলাম NY, জিপ কোডটা লিখতে হবে প্রপার। যখন এগুলোতে স্ক্যানিং হয়, এটা কোনো ব্যক্তি তো হয় না, প্রপারলি আপনি না লিখবেন এবং প্রপার জায়গায় না লিখবেন, ওটা প্রপারলি স্ক্যান হয় না, স্ক্যান না হলে নট ডেলিভারেবল। এটি শুধুমাত্র ইমিগ্রেশনের বিষয়ে তা নয়, আপনার IRS থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আপনাকে ঠিকানাটা ঠিক রাখতে হবে, কারণ আপনাকে মেইলে যোগাযোগগুলো করা হবে এবং এই মেইলে যে যোগাযোগটা করা হবে আপনি যদি সঠিক ঠিকানা না দেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি সময় মতো পাবেন না, যেটি আপনার জীবনকে অনেক সমস্যায় ফেলতে পারে। আরেকজন টেলিফোনে আরেকজন দর্শক আছেন, আপনার টেলিফোনটি নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি শাহাদাত ভাই, আমরা শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা একটু বড়, প্লিজ একটু যদি আনসার করেন আর কি। আমি আমার সামনে সিটিজেনশিপ ইন্টারভিউ ডেট পড়ছে, তো আমি সিটিজেনশিপ অ্যাপ্লাই করার পরে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টটা কেমন, আমি একটা দোকানে কিছু কেনাকাটা করার জন্য গেছি, তো দোকান থেকে মানে সামনে পার্কিং করছে, ওইখান থেকে মেন রোডে ওঠার জন্য আমি ইউটার্ন নিচ্ছি আর কি। তো না আমার পেছনে কোনো গাড়ি দেখি নাই তখন, কিন্তু যে গাড়ি চালাচ্ছে ও যথেষ্ট স্পিডে ছিল, প্রায় ওইখানে 50-এর উপর মনে হয় স্পিড ছিল, তো এসে আমাকে হিট করছে, আমি হিট করে নাই, বাট আমার পথ হলো আমি ইউটার্ন নিচ্ছি। তো পুলিশ এসে আমাকে টিকিট দিচ্ছে, মানে বলছে আমার রং, আমি ইউটার্ন কেন নিচ্ছি। তা আমি এই আপডেটটা মানে সিটিজেনশিপ ইন্টারভিউ ডেটের দিন মানে কিভাবে বলতে পারি, বা আমাকে কি ওইখানে বলতে হবে কিছু, না ওটা যেতে এখনো রেজাল্ট হয় নাই। তো আরেকটা কথা, আমি যখন টিকিট দিতে আমাকে, আমি সেটা কোর্ট ডেতে না গিয়ে আমি কোর্টের আগে গিয়ে সেটা কোর্টে জমা দিয়ে আসছি, মানে নেগোসিয়েশন করার জন্য। তো ওরা বলছে আমাকে পরে লেটার দিয়ে জানাবে, এখন পর্যন্ত আমাকে কিছু জানায় নাই। অলরাইট, এটাকে বলা হয় যখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করা, এখানে বলা হয় হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড অর সাইটেড।
তো ওনাকে সাইটেশন দেওয়া হয়েছে যে ইউ ভায়োলেটেড দি ট্রাফিক ভায়োলেশন রুল। সো এবং ট্রাফিক ভায়োলেশন রুলের আওতায় ওনাকে যে ভায়োলেশন নোটিশ দিয়েছে এটা এখনো পেন্ডিং, কারণ উনি অফার করে এসেছে কম্প্রোমাইজ করা, যেটা হয় না। দেয়ারফোর এখন নেক্সট স্টেপে যদি সিটিজেনশিপ হয়েও যায় আরেকটা ফর্ম দিবে ওথ নেওয়ার আগে, ওখানে বলা থাকবে যে বিটুইন দি টাইম দ্যাট ইউ অ্যাপিয়ার ফর দ্য এক্সাম টু আনটিল টুডে হ্যাভ ইউ সাইটেড, সেখানে বলতে হবে ইয়েস, অ্যান্ড এটার সাথে অ্যাড করে দিতে হবে ডিসপোজিশন রেকর্ড, যেটাকে বলা হয় ডিসপোজিশন রেকর্ড মিনস এটা নিষ্পত্তি কীভাবে হলো। হ্যাঁ, আই পেড $50 দ্যাট ডিসচার্জ মি, অথবা আই ডিড 1 day অফ ভলান্টিয়ার সার্ভিস দ্যাট ডিসচার্জ মি। ওই ডিসপোজিশন রেকর্ডটা বাংলা বলবে নিষ্পত্তির প্রমাণ, সেটা জমা দিলে ওনাকে সিটিজেনশিপ দিবে। কারণ এটা কোনো ক্রাইম না, এটাকে বলে টর্ট লয়ের আওতায় ভায়োলেশন। শুধু ক্রাইম দুই রকম, একটা যেমন ভেহিকুলার, যখন গাড়ি চালাতে গিয়ে যদি কোনো দুর্ঘটনার শিকার করে বা কাউকে ক্ষতিগ্রস্ত করে থাকেন, এটা টর্ট লয়ের আওতায় আপনি দায়ী, ক্ষতিপূরণ দেওয়ার জন্য দায়ী, বাট নট এ ক্রিমিনাল। সো আপনি শুধুমাত্র দুশ্চিন্তার কোনো কারণ নাই, তবে আপনি ওইটা নিষ্পত্তির রেকর্ড না দেওয়া পর্যন্ত আপনাকে ওথ নিতে দিবে না। আচ্ছা আচ্ছা, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা আপনার টেলিফোনটিও নিতে চাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার নাম আবু সালেহ, আমি ভার্জিনিয়া থেকে বলছি। জি, আমি 2023 সালের 11 সেপ্টেম্বর আমি ওই বর্ডার ক্রস করে এখানে আসছি আর কি, আমেরিকাতে। হ্যাঁ, জি। তো 2023 সালে আমি সেপ্টেম্বরে আসছি, আমার ফাইনাল হিয়ারিং হয়ে গেছে 2024 সালের সেপ্টেম্বরের 13 তারিখে, এবং আমার অর্ডার হয়েছে রিমুভাল অর্ডার। আমি আপিল করছি, এখন এটাতে আমার জন্য কোনো সমস্যা হবে কিনা এক। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আমি এখানে একটা বাঙালি স্টোরে কাজ করি, ওই যে গ্রোসারি স্টোরে। তো উনি আমাকে স্পন্সর করতে চাচ্ছে ওনার প্রয়োজনে। উনি বলতেছে যে আপনি যদি হন, যদি সুযোগ থাকে তাহলে আমি করবো। উনি কি আমাকে কোনো স্পন্সর করতে পারবে কিনা? ঠিক আছে, এই জিনিসটা, এই দুইটা বিষয় আমাকে একটু কাইন্ডলি জানাবেন। হ্যাঁ, আপনি লাইনে থাকবে কি তিনি? হ্যাঁ জি, আপনি এখানে দুটো কোশ্চেন, একটা ছিল দোকানে স্পন্সর, একটা কি ছিল আরেকটা হলো যে সেপ্টেম্বরের 13 তারিখে ওনার ডিপোর্টেশন অর্ডার হয়ে গিয়েছে, তারপর তিনি আপিল করেছেন, এখন কোনো সমস্যা হবে? থ্যাংক ইউ। সো দুইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আপিল যেহেতু যদি পেন্ডিং থাকে আপনি নিশ্চিত থাকে শুধু আপিল যে অ্যাকসেপ্ট করা হয়েছে ওইটা আপনি পকেটে রাখবেন। সেকেন্ডটা হলো ভেরি ভেরি সিরিয়াস, এইটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই। আপনার মুদি দোকানদার, বিভিন্ন দোকানদার, এরা অলমোস্ট অল অফ দেম তারা কোয়ালিফাইড না কাউকে স্পন্সর করার জন্য। কারণ এরা অনেক সময় শুনছি দোকান হইলে 3টা কর্মচারী থাকলে 5টা কর্মচারী একজনকে নেওয়া যায়। এটা সত্য নয়। এটা আমি বিগত 22 বছর কোনো এক সময় ইন্ডাস্ট্রিয়াল ইমিগ্রেশন ল ফার্মে কাজ করছি, আমার বাস্তব অভিজ্ঞতা আছে। কারণ লেবার ডিপার্টমেন্টের প্রিভিলিং ওয়েজ আপনি এমপ্লয়িকে দিতে হবে। সেকেন্ডলি আপনার ক্যাশ ফ্লো থাকতে হবে। প্রিভিলিং ওয়েজদের ডিটারমিনেশন লেবার ডিপার্টমেন্ট থেকে আনতে হবে। একটা লোককে স্পন্সর করা সার্টিকানি কথা না। তো সুতরাং আপনার এমপ্লয়ার যে গ্রোসারি স্টোর বা দোকানদার আপনাকে বলছে স্পন্সর, ওনাকে ধন্যবাদ বলবেন। বাট উনি যদি স্পন্সর করতে চায় যে কাউকে, স্পন্সরের কথা শুরু করার আগে আপনার লয়ারের সাথে বসতে হবে। নট অনলি অল লয়ার, যারা ইন্ডাস্ট্রিয়াল ইমিগ্রেশন প্রসেস করে স্পন্সরশিপগুলা, বা বর্তমান প্রক্রিয়ায় আপনি যেহেতু কোনো স্ট্যাটাস নাই, আপনি আপিল পেন্ডিং, আপনাকে ইভেন বিগ কোম্পানি স্পন্সর এখন আর করতে পারবে না। আপনার আপিলে যতক্ষণ পর্যন্ত আপনার স্ট্যাটাস ফিরিয়ে আনতে না পারেন, আপনার জন্য অনেক দুঃখিত যে সে স্পন্সর করা যাবে না, এবং আপিল না হওয়া পর্যন্ত থাকতে কোনো আপনার অসুবিধা নাই। তবে আকাশে নতুন সূর্য আবার আসবে, হতাশ হবেন না, এভাবে থাকেন। তবে অনেক কথা আছে, অনেক গল্প আছে, সেটা উন্মুক্ত টেলিভিশন স্ক্রিনে বলা যায় না। তো আপনার দরকার আছে পার্সোনালি ক্যাপেবল অ্যাটর্নি, এবং যেটাকে আপনি ট্রাস্ট করেন সেখানে বসে সামনাসামনি কথা বলেন। দ্যাট শুড বি এ ওয়ে টু রিমেইন হিয়ার। জি, অর্থাৎ আপনার আপাতত থাকতে কোনো সমস্যা নেই, যেহেতু আপনার ডিপোর্টেশন অর্ডার পর আবারও আপনি আপিল করেছেন, সেটা যদি অ্যাকসেপ্ট করে থাকে সেই কাগজটা আপনার স্টে করার জন্য ঠিক আছে। এবং যেটি আমাদের অ্যাটর্নি আজকে পরামর্শ দিলেন যে অবশ্যই আপনি একজন অ্যাটর্নির সাথে কথা বলবেন যদি স্পন্সরের বিষয়টি হয়ে থাকে। মোহাম্মদ এন মজুমদার, আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হলো আমরা একটু আগে বলছিলাম যে আমাদের টেলিফোনে একজন দর্শক তিনি যখন বলছিলেন যে গাড়ি ইউটার্ন করার সময় তিনি একটা টিকিট পেয়েছেন, এখনো তার বিষয়টা পেন্ডিং আছে। আবার একই সঙ্গে আমরা বলছিলাম যে দুটো অপশন থাকে, একটা হলো আপনি কি কোন রকম ক্রাইমে অ্যারেস্ট হয়েছিলেন কিনা সেটি লেখা থাকে, এবং ওনার ক্ষেত্রেও এক ধরনের অপরাধের কথা আমরা বলছি। কিন্তু যদি আপিল করার পরে সেগুলো ডিসমিস হিসেবে
গণ্য হয়, তখন কি আমরা তাকে ক্রাইম রেকর্ডে বলতে পারি যে তার ক্রাইম রেকর্ড আছে? অফকোর্স, কারণ কোশ্চেনটা হলো হ্যাভ ইউ এভার বিন সাইটেড, ওকে, অর্থাৎ তোমাকে কোনো টিকিট দেওয়া হয়েছে বা ভায়োলেশন দেওয়া হয়েছে। দ্য আনসার ইজ ইয়েস। ইয়েস। দেন নিষ্পত্তিতে লেখা আছে স্টিল ইউ হ্যাভ ডিসপোজিশন রেকর্ড। ওই ডিসপোজিশন রেকর্ডে আউটকাম বলা হয়, আউটকাম মানে ফল কি, ফল হলো ডিসমিস, স্টিল ওটা লাগবে। ওকে, যেহেতু শুরু হয়েছে শেষ করতে হবে, অর্থাৎ এই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে দিতেই যে হবে। আপনি এটা ডিসমিস। খালাস হলেও দিতে হবে, সাজা হলেও দিতে হবে, কি সাজা হয়েছে আপনার। সাজার পরিমাণটা যদি ফেলোনির নিচে হয় তাই ইউ আর ফাইন। ফেলোনিয়া এবং মিসডোমিনিয়ার ভিতরে পার্থক্য, ফেলোনিকে বলা হয় গুরুতর অপরাধ আর মিসডোমিনিয়ারকে বলা হয় সাধারণ ছোট অপরাধ। পার্থক্য হচ্ছে এনি ক্রাইম পানিশেবল মোর দেন 1 year ওকে, ইজ ফেলোনি, এনি ক্রাইম পানিশেবল লেস দেন a year ইজ মিসডোমিনিয়ার। এবং একই কথা খাচ্ছে ডিপোর্টেশনের ক্ষেত্রে। অর্থাৎ Sure. আপনি যখন বলছিলেন যাদের ক্রাইম রেকর্ড আছে তাদেরকে ডিপোর্টেশন করা হচ্ছে, বাট ক্রাইমের মধ্যে পার্থক্য আছে। যেমন মোরাল ক্রাইম যদি হয়ে থাকে, সলিসিটেশন অফ সেক্স, এলিগেশন অফ হ্যাভিং সেক্স উইথ দ্য মাইনর, ড্রাগ ট্রাফিকিং, সেক্স ট্রাফিকিং, এগুলাকে ধরা হয়েছে মোরাল টার্পিচার, নৈতিক খলন, শপলিফটিং, $1000 মোর। মেসিতে, ক্যামার্টে আমাদের প্রচুর জনগোষ্ঠী আনফর্চুনেটলি এগুলো অ্যাকুজিশন হয়। এটা কিন্তু নট এ জোক, they take it very very seriously. Let's for example, আপনি মেসিতে চুরির অপরাধে $1000 উপরে কোনো চুরির অপরাধে যদি আপনি কনভিক্টেড হয়ে থাকেন, রাইট ল হচ্ছে S5 হলো এই আইনের আওতায় আপনি ডিউ প্রসেস এন্টাইটেল না, আপনাকে ধরবে, ইউ হ্যাভ টু গো। কারণ লেক এন্ড রাইলি ল যেটা নতুন ল হয়েছে, সেই ল এর প্রতিবাদ্য একদম ছোট একটা থ্যাফটের মতো ঘটনাতেও আপনাকে ডিপোর্ট করতে পারে। ছোট একটা ওই ক্যাটাগরি ক্রাইম ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে কোন কনসিকুয়েন্সেস। আমার প্রশ্ন হলো যে আপনি অ্যারেস্টেড, ফাইন, বাট আপনি ইউ আর নট কনভিক্টেড, কেস ডিসমিসড, তখনও কি আপনাকে? if it is dismissed, you have no problem at all. ওকে, আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আমরা আপনার টেলিফোনটিও নিতে চাই। জি, আসসালামু আলাইকুম, আমার নাম রেহান। জি, আমার একটা প্রশ্ন হচ্ছে, সেটা আমার অ্যাসাইলাম এর মাধ্যমে গ্রিন কার্ড হয়েছে। হ্যাঁ, তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কি 4 বছর 9 মাস পরে আমি শুনেছি যে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করা যায়। তো যদি আমার সিটিজেনশিপ হয়, তখন সিটিজেনশিপ অ্যাসাইলাম এর মাধ্যমে পাওয়ার পরে কি বাংলাদেশে যাওয়া যাবে? যেহেতু বাংলাদেশ হচ্ছে একটা প্রসিকিউটেড কান্ট্রি, যদি যাওয়া যায় রাইট ওয়েতে যাওয়া যাবে নাকি একটা কোনো সার্টেন টাইম থাকে যে তারপরে যাওয়া যাবে? গেলে কি কোনো প্রবলেম হতে পারে নাকি আসার পরে? এটাই হচ্ছে আমার প্রশ্ন। অসংখ্য একটু জানাবেন। দিস ইজ ভেরি ভেরি গুড কোশ্চেন। এটা এক একটা অ্যাটর্নি এক একটা ল ফার এক একভাবে ব্যাখ্যা দেয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলবো আনসার ইজ নো নো নো, ইউ শুড নট গো। কারণ আপনি আপনার I-589 অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনে বলেছেন আপনার স্বদেশে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত হয়ে স্বদেশ ত্যাগ করে যুক্তরাষ্ট্রে আসছেন। আরও বলেছেন যে বাংলাদেশে যাওয়া মাত্র আপনার লাইফ এন্ড লিবার্টি ইন স্টেক, অর্থাৎ গেলে আপনাকে মারি ফেলবে। তো ওই স্থলে যদি আবার যান, কারণ প্রত্যেকটা গ্রিন কার্ড একটা কোডিং থাকে, ওখানে দেখলে বুঝবে তারা এটা কোন ক্যাটাগরির গ্রিন কার্ড উনি পাইছিল। বিয়ের করে যদি বিয়ের মাধ্যমে হয়, অনেক সব অফিসার বলে ওকে তোমার ওয়াইফ কে ছিল, ওয়াইফের কল দিয়ে দেখা গেল ওয়াইফ পাওয়া যায় না। অ্যাসাইলাম যখন হয় তখন বলে যে আপনি রিসেন্ট ঘটনা গত সপ্তাহের আগের সপ্তাহে তাকে জিজ্ঞাসা করছে, হাই ইউ ডুইং? ও আই এম ফাইন। হোয়াট কান্ট্রি ইউ কেম ফ্রম? বাংলাদেশ। ও ভেরি গুড। সো হাউ ওয়াজ বাংলাদেশ? এক্সিলেন্ট। ডিড ইউ এনজয় ইউর ট্রিপ? ইয়েস আই এনজয়। এরপর তাকে সেকেন্ড রুম বলা হয়, সেকেন্ড রুমে নিয়ে গেছে। কারণ তাতে জবানবন্দি নিছেই যে বাংলাদেশে আপনি নিরাপদ ছিলেন, এনজয় করছেন। আমাদের আগে বলছিলেন বাংলাদেশ আপনি বিষময়, সুতরাং আপনার গ্রিন কার্ডটা নেওয়া হয়েছিল মিথ্যা, বুয়া এবং জালিয়াতিময় তথ্য দিয়ে নিয়েছেন। দেয়ারফর উই টেক আউট ইউর গ্রিন কার্ড এন্ড দি পারসন ওয়াজ সেন্ট ব্যাক। কিন্তু তিনি প্রশ্ন করছেন সিটিজেন হওয়ার পর কি তিনি যেতে পারবেন? সেম রুল। সিটিজেন হওয়ার পরেও না, উনি বলছে গ্রিন কার্ড অ্যাপ্লাই করে নাই। বাট আপনারা যদি বলছেন আনসার ইজ ইয়েস। সিটিজেন হওয়ার পরে একটু আমরা আগে বিগিনিংয়ে বলছি না যে ডিন্যাচারালাইজেশন হতে পারে, বিকজ একটা বলে ফ্রুট অফ দ্য পয়জনিয়াস ট্রি। রুলটা হচ্ছে এরকম যে জিনিসটা মিথ্যা তথ্যের উপর যতগুলো, এরপর এইটা মিথ্যা তথ্য দিয়ে একটা ভিত্তি স্থাপন করছে, এরপর এটা যেহেতু ভুয়া, এরপর যত উপরে যাবেন সব কিছুই তো ভুয়া। সো দেয়ারফর আমার দর্শকদের উদ্দেশ্য হবে ডোন্ট গো। বাট এখন আপনি যদি বাংলাদেশে যাইতেই হয়, সেটা আপনি পার্সোনালি আপনার যে লয়ার আছে সেই লয়ারের সাথে কথা বলেন, দেয়ার ইজ সাম আদার ওয়ে।
ওকে, যে আপনি সেটা কন্ট্যাক্ট করতে সেটা আপনার অ্যাটর্নি হয়তো আপনাকে বলবেন, কিন্তু লিগ্যালি আপনার না যাওয়াটা উত্তম, সেটি আমাদের অ্যাটর্নি পরামর্শ দিচ্ছেন। আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুকে অনেকে যুক্ত হয়েছেন। নাজমুল দিদার, তিনি আপনাকে শুভকামনা জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। সুজিত শাহ বলছেন দেখছেন, কামরুন খান দেখছেন। ইফতেখার রেখি বলছেন তার একটা কোশ্চেন আছে, তার 751 I-751 কন্ডিশন গ্রিন কার্ড কতদিনে অ্যাপ্রুভ হতে পারে? শিওর। সো I-751 অর্থাৎ পিটিশন টু রিমুভ কন্ডিশন ফ্রম দি গ্রিন কার্ড। যেমন যারা 2 বছরের গ্রিন কার্ড পেয়েছিলেন, 2 বছরের 90 দিনের আগে এটা ফাইল করতে হয়। রুল হচ্ছে এটা আগে 1 বছরে শেষ হইতো, পরবর্তী দেখা গেল 2 বছরে হয় না, পরবর্তী দেখা গেল 3 বছরে হয় না, এখন দেখা যাচ্ছে 4 বছরে হচ্ছে না। বাট গুড নিউজ ইজ যখন I-751 আপনি সাকসেসফুলি এবং ফাইল করবেন, তখন একটা রিসিপ্ট নোটিশ আসবে। ওই রিসিপ্ট নোটিশটা ভ্যালিড ফর 48 মান্থ ওকে, অ্যান্ড ট্রাভেল অথরাইজড, ওয়ার্ক অথরাইজড। এর অর্থ হচ্ছে আপনি এটা 5 বছরে আসো, 5 বছর পর্যন্ত ওই কাগজটাই আপনার গ্রিন কার্ড হিসেবে গণ্য হবে। আরও বেটার নিউজ হচ্ছে, যেমন ধরুন আপনি 3 বছরের মাথায় কন্ডিশনাল গ্রিন কার্ড রিনিউ করার জন্য ফাইল করার কথা, তার 90 দিন আগে তো করলেন, আবার 90 দিন পরে যদি আপনার গ্রিন কার্ডটা পার্মানেন্ট না হয়ে আসে, তাহলে আপনি ডাইরেক্ট সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন। অনেকে কিন্তু এটা জানে না। ওই গ্রিন কার্ড না হওয়ার আগেই আপনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করতে পারেন। তখন সিটিজেনশিপে যখন অ্যাপ্লাই করবেন, তখন ওই সিটিজেনশিপ ইন্টারভিউ কিন্তু ডাকবেই, তখন 2টা ইন্টারভিউ একসাথে হয়ে যাবে। আপনার গ্রিন কার্ড আর পার্মানেন্ট গ্রিন কার্ড পাবেন না, ডাইরেক্টলি আপনি পাসপোর্ট পাই যাবেন। সো দ্যাটস ভেরি 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 ইম্পর্টেন্ট দ্যাট আপনি কন্ডিশনাল রিমুভ ফাইল করবেন। ফাইল করার পরে এটা তো আসবেই না, বাট আপনি ডাইরেক্টলি গ্রিন কার্ডও ডাইরেক্টলি সিটিজেনশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন আপনি। আমাদের দর্শক আছেন আরেকজন টেলিফোনে, আমরা আপনার টেলিফোনটি নিতে চাই। দর্শক প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি মেহেদি বলছি। আমি সকালে ফোন দিয়েছিলাম ওনাকে, আনফরচুনেটলি লাইন কেটে যাওয়ার কারণে অনেক কিছু বুঝতে পারি নাই। জি, আমি মানে আন্ডারএজ মাইরে গ্রিন কার্ড পাইছিলাম 2018-এ। তো আমি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছি, দেশে গেছি 4-5 বার, কোনো প্রবলেম হয় নাই। আসছি SL6 ক্যাটাগরি। এখন সেপ্টেম্বরে অ্যাপ্লাই করছিলাম সিটিজেনশিপের জন্য, কোনো মানে এখনো কোনো ইন্টারভিউ স্কেজুয়াল হয় নাই, পাই নাই। এখন আমি চাইতেছি যে সেম টাইমে আমি চাইতেছি এখন উমরাতে যাই, উমরা করব 15 দিন। এখন আজ থেকে কোনো প্রবলেম হবে কি না আমার বর্ডারে? শিওর। বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। আপনাকে উত্তর দিয়েছিলাম, মেবি আমারও ব্যর্থতা, আপনি বুঝেন নাই। যেহেতু সেপ্টেম্বরে করছেন, এখন মাত্র ফেব্রুয়ারি, সো 5 মান্থ, অ্যারাউন্ড 6 মান্থ লাগে। আপনার অতি সত্বর আপনার ইন্টারভিউ ডেট আসি যাবে। সেকেন্ড কোশ্চেন হলো, যদি আপনার গ্রিন কার্ড ভ্যালিড থাকে, আপনি ট্রাভেল করতে কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই, কারণ আপনার কোনো সমস্যা কিছু তো করেন নাই। আপনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন পেন্ডিং, বা আপনার গ্রিন কার্ড যেহেতু ভ্যালিড আছে, আপনি সৌদি আরব যাইতে কোনো আপত্তি নেই। অর্থাৎ আপনি যদি অ্যাসাইলাম এর ক্ষেত্রে আপনার এই গ্রিন কার্ডটি পেয়ে থাকেন, আপনি সংশ্লিষ্ট যে দেশের ব্যাপারে আবেদনটি করেছেন যে এই দেশে আপনার বিপদ আছে, অর্থাৎ বেশিরভাগ বাংলাদেশে দিয়েছেন, সেই দেশ ছাড়া আপনি যে কোনো দেশেই ট্রাভেল করতে পারবেন, সেটার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটি নিতে চাই। আচ্ছা, আমার প্রশ্ন খুব মানে ভেরি সিম্পল। আমি বহুদিন পর মজুমদার সাহেবের পাইছি, উনি আমার খুবই প্রিয়। হাসান জুয়েল ভাই উনি প্রথমেই বলছিল যে 2টা বিষয়ে উনি ইম্পর্টেন্স দিতে। তা আমি একটা জিনিস একটু আজকে যেহেতু মজুমদার সাহেবকে পাইছি, আমার প্রশ্নটা হইল এই যে ওনার অ্যানালাইসিস আমার বিভিন্ন সময় যা শুনি খুবই ভালো লাগে। উনি ওনার দৃষ্টিতে আমরা যারা মেডিকেটের আন্ডারে আছি এবং যারা হোম কেয়ার আছে, আমরা তো আসলে একটু দুশ্চিন্তার মধ্যে আছি। ওনার দৃষ্টিতে এগুলির ভবিষ্যৎ কি মনে করতেছেন উনি, আমাদেরকে মানে সেই ব্যাপারে একটু আমরা এই প্রশ্নটির উত্তর একটা ছোট বিরতি নিয়ে আমরা চিন্তা করেছিলাম যে মেডিকেটের বিষয়টা আমরা হয়তো দ্বিতীয় অংশে রাখবো। দর্শক, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমরা দিচ্ছি, ছোট্ট একটা বিরতির পর ফিরে আমরা এই প্রশ্নটির উত্তর দিচ্ছি, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি দি ভিউজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা কথা বলছিলাম অভিবাসন নীতি এবং মেডিকেটে সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার প্রভাব নিয়ে, এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন কমিউনিটি বোর্ড 9-এর চেয়ারপারসন ও মাস্টার অফ লস মোহাম্মদ এন মজুমদার। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, এবং একজন দর্শকও প্রশ্ন করেছিলেন, মেডিকেডে বরাদ্দ কমে যাওয়ার কোনো আশঙ্কা দেখছেন কিনা? শিওর। সো থ্যাংক ইউ দর্শককে কোশ্চেনের জন্য। এটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ ইমিগ্রেশন যে পরিমাণ লোককে এফেক্ট করে, তার থেকে অনেক গুণ বেশি লোককে এফেক্ট করে মেডিকেড। কারণ মেডিকেড ছাড়া আমরা কেউই চলতে পারে না। এখানে মেডিকেল বেনিফিট, মেডিকেশন, RX এবং ডাক্তার ভিজিট, হাসপাতাল ভিজিট সো এক্সপেন্সিভ, পিপল ক্যানট অ্যাফোর্ড। সো
এখানে সরকারের প্রস্তাব হচ্ছে দে উইল রিডিউস প্রায় $2 trillion ওভারঅল বাজেট গভর্নমেন্ট এক্সপেন্স বলতে শুধু মেডিকেড না, বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে থেকে বিভিন্ন ক্ষেত্রে কমাবে। আচ্ছা, এবং সেই ক্ষেত্রে মেডিকেডকেও তারা অগ্রাধিকার দিচ্ছে, এখান থেকেও টাকা কমাবে সেটা 100% শিওর, বাট দে ডোন্ট নো হাউ মাচ। ওকে, তো সেখানে আবার এভাবে বলা হয়েছে 600,000 পিপল আছে যারা অটিজম সাফার করতেছে অথবা টোটালি মেন্টালি অর ইমোশনালি ডিসেবল, তাদের ব্যাপারে কোনো টাচ করা হবে না। সেকেন্ডলি, দরিদ্র জনগোষ্ঠীর ব্যাপারেও তারা মাথায় রাখবে, ট্রাম্প বলেছেন নিজ মুখে, কোনো এফেক্ট করবে না। তবে যারা ফ্রড, জালিয়াতি, মেডিকেড ও অ্যাবিউজ করছেন তাদেরকে তারা চিহ্নিত করবে এবং সেখানে ফান্ড কমাবে। এই অ্যাবিউজের বিষয়টি যদি একটু ব্যাখ্যা করেন। যেমন অ্যাবিউজটা এমন হতে পারে, আমার যদি পার্সোনাল ওপিনিয়ন হয়, অ্যাবিউজটা এমন হয়, যেমন ধরুন অনেক মানুষ আছে ওনার ইনকাম আছে 3 লক্ষ থেকে 4 লক্ষ, কয়েকটা দোকানের মালিক, রাইট, কিন্তু ট্যাক্স ফাইল করতে গিয়ে উনি ট্যাক্স ফাইল করতেছে এত কম, বরং ট্যাক্সটা 1 পয়সা দেয় নাই, বরং আর্ন ইনকাম ক্রেডিট নিছে, রাইট? সো এটাকে দে ক্যান ডু এ কোয়ালিটি অফ লাইফ অডিট। $7,000 মর্টগেজ পে করতেছেন, লং আইল্যান্ডে বা কুইন্সের কোনো ভালো একটা জায়গাতে আসেন, কিন্তু ট্যাক্স 1 পয়সা জীবনে পে করেন নাই। ওকে, দ্যাট কুড বি ওয়ান। অ্যানাদার ওয়ে, যেমন হোম কেয়ারে এবং বিভিন্ন ফার্মেসিতে, একবার অনেক ফার্মেসি দেখবেন আপনি বলবেন যে আমি আসতেছি নিয়ে যাবো, বলে ভাই আপনি আসতে হবে না, আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি। কারণ ডেলিভারিতে সেখানে অনিয়ম হইতে পারে, তারা ওভারচার্জ করতেছে, মেডিকেশন অপ্রয়োজনীয় মেডিকেশন বিলিং করতেছে। যেমন অনেকের আপনি একটা করনিক ডিজিজে ভুগছেন, আপনার মান্থলি ওষুধ লাগে, কয়েক মাস নেন না, সেটাও বিল করতেছেন। এই ধরনের অনেকগুলো খাত আছে মেডিকেডে, যেটা আমি এখানে কাউকে দোষারোপ করার জন্য আসি নাই, রাইট, আবার কাউকে এটাকে ভয় লাগানোর জন্য আসি নাই। দেনও আমরা সবাই জানি আমাদের কিছু কিছু প্রবলেম আছে, সো উই মাস্ট বি কেয়ারফুল। কারণ আমি যখন আমি যখন ম্যানহাটন ল ফার্মে কাজ করি, হান্ড্রেডস অফ মেডিকেড ফ্রডের কেসই আমরা ডিফেন্স করছি। মেডিকেড ডিফেন্সটা এরকম, যেমন আপনাকে মেডিকেড দেওয়া হয়েছে 3 বছর, 3 বছর দেখা গেল প্রায় $3 লক্ষ 4 লক্ষ দিয়েছে। কিভাবে? একটা বাচ্চা ডেলিভারির সময় $50,000 মেডিকেডকে বিল করা হয়েছে, সরকার সিডি পে করছে। তো পরে 4th বছর জানা গেল যে আপনার কাছে প্রচুর সম্পদ আছে। এখন মেডিকেড তখন ইনভেস্টিগেটর লাগাই দেয়, এবং মেডিকেডটা কিন্তু পার্টনারশিপ অফ দি সিডি অ্যান্ড দি ফেডারেল গভর্নমেন্ট। তখন তারা ফেডারেল গভর্নমেন্টের FBI জানা গেল যে বাংলাদেশের কোনো একটা জায়গায় আপনি এই ধরুন মিস্টার আলী, মিস্টার সোয়েনসো, অমুক হাজি, আপনার কয়েকটা বিল্ডিং এর মালিক, আপনার নামে সব পরিবহন সবকিছু, আপনাকে কেউ ফাঁকা বাতাস দিতেছে আপনার মাথায় যে আপনি চেয়ারম্যানে দাঁড়াইছিলেন, হয় না হবেন। এরপরে আরো প্রমাণ পাওয়া গেল যে আপনি ওই জায়গায় একটা মুকুটবিহীন সম্রাট হিসাবে আছেন। আবার এখানে দেখা গেল যে আপনি নিউ ইয়র্ক সিটিতে বাস করছিলেন প্রায় 12-13 বছর, এক বেডরুমের বা একটা বাসায় ছিলেন, সেটাও সরকারি বরাদ্দকৃত, কোনো ট্যাক্স জীবনে 1 পয়সাও দেন নাই, আপনি একজন হত দরিদ্র মানুষ হিসাবে এখানে চিহ্নিত। আপনি মেডিকেড খান, আপনি ফুড স্ট্যাম্প খাইতেছেন, সরকারের যত বেনিফিট সব কিছু খাইছেন। কারণ এখানে আপনি ছিলেন বড় মাপের একজন কন্ট্রাক্টর, একটা সরকারি প্রজেক্ট, স্কুলের একটা প্রজেক্টে $1.5 লক্ষ ইনকাম করছেন, কলেজের একটা প্রজেক্টে $1 লক্ষ ইনকাম করছেন, একটা প্রজেক্টে ট্যাক্স ছিল প্রায় $2 লাখ টাকার মতো, ওইটা দেন নাই। IRS ইনভেস্টিগেশন করতে গিয়ে দে ফাইন্ড আউট, রিয়েল স্টোরি, আই ওয়াজ ইনভলভ উইথ দ্যাট প্রসেস। এখন দেখা গেল বলে তো মিস্টার গভর্নমেন্ট অ্যাটর্নি, US অ্যাটর্নি এগুলো প্রসিকিউট করে, কারণ ফেডারেল গভর্নমেন্টের টাকা ইনভলভ। মিস্টার, উই নো দ্যাট আপনি $3 মিলিয়ন ট্যাক্স ডিফল্ট, ট্যাক্স পে করেন নাই, বাট $3 মিলিয়নের বেশি টাকা কোথায় আপনার আছে সেই রেকর্ড আমাদের কাছে আছে, আমরা জব্দ করতে পারি। আর এখন আপনার জন্য আমি দিলাম, আমরা 6 মিনিট সময়, আপনার বাইরে থেকে আলাপ করি আসেন আপনার অ্যাটর্নির সাথে, আপনাকে সব টাকা দিয়ে দিবেন, আমরা আপনার বিরুদ্ধে ক্রিমিনাল চার্জ আর করবো না। আর যদি না দেন, উই হ্যাভ 2 কেস এগেইনস্ট ইউ, one for fraud, fraudulent transfer of money to the another state, and also for the recovery of the actual money. তো যদি আপনি টাকা দিয়ে দেন ভালোভাবে, তাহলে আমরা ক্রিমিনাল কেস করবো না। তখন আসি বলি ঠিক আছে ভাই, টাকা দিয়ে আমরা সমঝোতা করি,
সামলান সেই ব্যবস্থা। সো টাকা যখন বলি ঠিক আছে আমি এত টাকা একসাথে এখন বিভিন্ন জায়গায় ইনভলভ, আমি মান্থলি ইনস্টলমেন্টে দিব। তো আমি এই কথাটা কাউকে ভয় লাগার জন্য বলছি না, বাট দেয়ার আর সো মাচ করাপশন গোয়িং অন ইন দিস কান্ট্রি, এবং সেই জন্য আজকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে। ইলন মাস্কের ডোজ যে ডিপার্টমেন্ট করা হয়েছে, ডিপার্টমেন্ট অফ এফিসিয়েন্সি, কোনো কারণও ছিল। এখন এই কারণকে সমস্যাকে সমাধান করতে গিয়ে ট্রাম্প প্রশাসন আরেকটা সমস্যা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে সাধারণ মানুষের জীবনের জন্য, এবং সেইটার জন্য আমরা লজ্জিত এবং দুঃখিত। দর্শক আছেন টেলিফোনে। দর্শক আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর বলতেছি। জি, আমি ব্রজ থেকে জাহাঙ্গীর বলতেছি। জি বলুন। ভাইজান আমার একটা প্রশ্ন, আমি এসএলএম শিকার। আমি এসএলএম করার পর আমি ওয়ার্ক পারমিটের 180 দিন পর ওয়ার্ক পারমিটের আবেদন করি। এই ওয়ার্ক পারমিটের আবেদন করার পর আমার এটা রিসিপ্ট লেটার আসছিল 11/7/2024 আমি আবেদন করি। 11/12/2024 ডেট এক্সপায়ার হয়ে গেছে, বর্তমানে 3 মাসের উপরে চলে গেছে, কিন্তু ওয়ার্ক পারমিটটা পাই নাই। এখন আবার করণীয় কি বা কি করতে হবে, কিভাবে পাইবো ওয়ার্ক পারমিটটা জানার জন্য? 3 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো তিনি ওয়ার্ক পারমিট পান। সেম যে একবার আমরা উত্তর দিলাম, এটা ডিপেন্ড করে যদি এটা অনলাইনে ফাইল করা হইতো 1 সপ্তাহে, এখন কার্ড ফাইল আমরা আজকে ফাইল করলাম 2 দিন পরে আবার কার্ডটা আসলে দিয়ে দিতেছি। তো এখানে সম্ভবত ভুল হয়েছে কোনো একটা। অর্থাৎ আপনার ঠিকানাটা আপনি একটু চেক করে নিতে হবে, আপনার অ্যাটর্নিকে বলবেন। ইভেন কি ফর্মে যদি ভুল হয় সেটা ফ্রন্টলাইন ওয়ার্কার নিজে প্রসেস না করিয়া সুপারভাইজারের কাছে পাঠায়, এবং সুপারভাইজিং লেভেলে এমপ্লয়ি সংখ্যা খুবই কম। দ্যাটস ওয়ান অফ দ্য রিজন। সো এনিওয়ে ইট কুড বি মেনি রিজন। তো বেস্ট হবে যে ফাইল করছে আপনার যদি অ্যাটর্নি থাকে, টক টু দেম। যদি না করে থাকে দেন আপনার যদি রিসিপ্ট নোটিশ থাকে, রিসিপ্ট নোটিশ কি আপনি রিট্রিভ করতে পারবেন এটা কোনো আরএফ ইস্যু হয়েছে কিনা। অনেক সময় একটা সিডি আবার একটা ইস্যু হয় যে ঠিক আছে তোমার এই কারণে এটা দিচ্ছি না, এটা ডকুমেন্ট জমা দাও, তখন ওই লেটার কিন্তু আপনি মিস করছেন। অর্থাৎ শুরুতে আপনার অ্যাটর্নির সাথে কথা বলে আপনার ঠিকানাটা একটু চেক করেন, অর্থাৎ তারা যে পাঠাবে সেই ঠিকানাটা ঠিক আছে কিনা। আর না হয় আপনার অ্যাটর্নি আপনাকে আসলে পরামর্শ দিতে পারবেন যে কোন জায়গায় সমস্যাটা হচ্ছে। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটা নিতে চাই। হ্যালো, আসসালামু আলাইকুম মজুমদার ভাই। ওয়ালাইকুম সালাম। মজুমদার ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন, জি। আপনি প্রশ্নটি করুন। ওকে, উনি ভাই আমাদের পুরানো মানুষ মজুমদার ভাই। আমার একটা কোশ্চেন আছে। আমি হচ্ছি এই ডুয়াল সিটিজেন, আমি এখানকার পাসপোর্ট আছে এবং বাংলাদেশে আমার সিটিজেনশিপ সার্টিফিকেট আছে। তা আমি যে কোনো কারণে আমি বাংলাদেশ থেকে হজে যেতে চাচ্ছি। আমি বাংলাদেশ থেকে হজে যেতে চাচ্ছি। জি 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 বাংলাদেশ থেকে হজে যেতে চাচ্ছি। আমি সেখানে আমার বাংলাদেশের পাসপোর্ট দিয়ে আমি বাংলাদেশ থেকে হজে যাব। ওই পাসপোর্ট দিয়ে আমি আবার বাংলাদেশে আসবো, পরে আবার আমার ইউএস পাসপোর্ট দিয়ে আমি বাংলাদেশ থেকে এখানে আসবো, এখান থেকে আমি বাংলাদেশের ইউএস পাসপোর্ট। এটা কি আমি ঠিক আছে? আমি ডুয়াল সিটিজেন। জি জি, আপনার এখানে ডুয়াল সিটিজেন এটা সমস্যা না। সমস্যা হচ্ছে আপনার ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন। আপনাকে ওই কারণ হলো ইউএস পাসপোর্ট দিয়ে যখন যায় ফি বেশি, বাংলাদেশের পাসপোর্ট দিলে গরিব মানুষ হিসাবে ফি কম। এই জন্য আমাদের বহু ইউএস সিটিজেন বাংলাদেশে গিয়ে বাংলাদেশের পাসপোর্ট দেন। সমস্যা হলো কি জানেন, এখন সরকার যদি জানে যে সৌদি গভর্নমেন্টের কাছে আপনার দিয়েছেন যে বলছেন যে আমি বাংলাদেশের সিটিজেন, অ্যাকচুয়ালি দ্যাটস নট ট্রু, রাইট? বাট আপনি ইউএস এর সিটিজেন। বাট আরেকটা কথা আছে, এখানে উনি তো ডুয়াল সিটিজেন, উনি বলতেই পারে। সুতরাং আমি স্টিল, আমার যদি বলেন আমি উন্মুক্ত আকাশে বলবো এটা যে আপনি পয়সা বেশি গেলেও আপনি অল জায়গায় ইউএস পাসপোর্ট ব্যবহার করাই ভালো হবে, কারণ বর্তমান পরিস্থিতি কিছুটা ভিন্ন। কোনো সময় পোর্ট অফ এন্ট্রিতে যদি দেখে যে দিস গাই ইজ এ বাংলাদেশি সিটিজেন, হাউ বাংলাদেশি সিটিজেন নাও কামিং টু ইউনাইটেড স্টেট, দ্যাট কুড ক্রিয়েট এ ডাউট। সেটা নিতে পারে সেকেন্ড জায়গায় নিলে যদি অফিসার আরো ক্লেভার হয় বলে ইউ লাই টু দি গভর্নমেন্ট। এবং আপনার ডুয়েল সিটিজেনের কথা, অনেকে ডুয়েল সিটিজেন কি সেটাই জানেন না। এবং ডুয়েল সিটিজেন জিনিসটা এখনো সেটেল হয় নাই, এটা একটা বিতর্কের বিষয় আছে এখনো। সুতরাং এখানে যারা শুনতেছেন, আমি ভেরি গ্ল্যাড যে ভদ্রলোক, থ্যাংক ইউ এই কোশ্চেনটা আনার জন্য। আমি বলবো, আমার অভিমত বলবো, আপনি ইউএস সিটিজেন হিসেবে বাংলাদেশে যাবেন, ইউএস সিটিজেন হিসাবে সৌদিতে যাবেন, ইউএস সিটিজেন হিসাবে আবার ফিরে আসবেন, সেটাই প্রত্যাশা। অর্থাৎ লিগালি আপনি এই কাজটা, যেটি আইনজীবী মোহাম্মদ মজুমদার বলছিলেন, লিগালি যদি আপনি করতে চান তাহলে এইভাবে আপনাকে কাজটা করতে হবে, এবং একজন আইনজীবী লিগাল কথাই আপনাকে বলবেন, আইনের পরামর্শই তিনি জানাবেন তার জায়গা থেকে। আমরা সময় একেবারেই শেষ হয়ে গেছে, আমরা শেষ করতে হবে। আপনি যদি 30 সেকেন্ড দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। ভেরি ইম্পর্টেন্ট আজকে বলবো, যারা ইমিগ্রেশন ডিপার্টমেন্টে
কাগজপত্র বিভিন্ন ফর্ম ফাইল করছে সবাই একটা কপি রাখবেন। মেজরিটির লোকে বলবে যে ভাই আমি অ্যাটর্নি মুখের কাছে কাগজ দিয়েছি আর কাগজ আসতেছে না, বা কি কাগজ ফাইল করলেন সেটা যদি কপি একটা থাকে তাহলে একজন দেখতে পারে ভেরি ইন ফিউ সেকেন্ড এখানে কি সমস্যার জন্য এটা আসতেছে না। সেকেন্ড হলো মেডিকেয়ারের ব্যাপারে ফ্রড, জালিয়াতি, মিথ্যা তথ্য দিয়ে কোনো প্রকার সরকারি সুযোগ সুবিধা না নেওয়াই ভালো। কারণ যদি আপনার অ্যাবিলিটি থাকে, আপনি মেডিকেয়ারেরও বিভিন্ন প্ল্যান আছে, যেমন এসেনশিয়াল প্ল্যান। এসেনশিয়াল প্ল্যান সামান্য প্রেসক্রিপশনে $5 দিলেন, আবার ডাক্তার ভিজিটে $10 দিলেন, এতে করে হয় কি ইউ আর পেইড অ্যাজ অপোজ টু কোনো জায়গায় 1 পয়সাও দেন নাই, ইউ আর টোটাল মেডিকেড, অথচ দেখা গেলো আপনার ব্যয় করার মতো ক্ষমতা আছে। তো আমার একটা ফিয়ার, যদি তারা অ্যাবিউজ মনে করে, দিস ইজ ওয়ান অফ দ্য অ্যাবিউজ। যেমন দেখা গেলো আপনি চাকরি করেন, দোকান আছে, ব্যবসা বাণিজ্য আছে, পিওর মেডিকেড আপনার থাকা ঠিক হবে না। যখন যদি এসেনশিয়াল প্ল্যানে যান আপনার উপর কোনো সমস্যা হবে না। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মজুমদার আমাদের স্টুডিওতে সে গুরুত্বপূর্ণ সময় এবং মতামত দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।